আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাজেট সমালোচনার নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিরোধী দল, মন্তব্য প্রধানমন্ত্রীর। কক্সবাজারে পাতলি খাল পুনঃখনন ও 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ক্ষমতায় আসার আগে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বললেও এখনো দুর্নীতিকে বাহবা দেয়া হচ্ছে। চট্টগ্রামে বিরোধী দলীয় নেতা। লুটপাট বন্ধ হয়নি, অভিযোগ নাহিদ ইসলামের। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, পররাষ্ট্রমন্ত্রী। ব্যবসা সহজ করতে এনবিআর ও করনীতি ঢেলে সাজাবে সরকার। মগবাজার আদ্দিন হাসপাতালে ভর্তি বন্ধ থাকায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে আহ্বান। এবং হেক্সা জয়ের মিশনে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভোর 4টায় মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি বছর বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়লেও এবছর চাল, ডাল, তেল সহ 60টি নিত্যপণ্যের ট্যাক্স প্রত্যাহার করায় জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেটের সমালোচনার নামে বিরোধী দল দেশে বিশৃঙ্খলা ও স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন তিনি। কক্সবাজারে পাতলি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান আরও বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতের উন্নয়নের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কক্সবাজার থেকে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। প্রায় 2 দশক পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান শহরে পৌঁছেই পাশের পিএম খালি ইউনিয়নে পাতলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন সরকার প্রধান। প্রায় 50 বছর আগে সর্বপ্রথম এই খাল খনন করেছিলেন তারই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে পাশেই সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানকে স্বাগত জানাতে এক নজর দেখতে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই সকাল থেকে কাদা পানির মধ্যে খালের দুধারে অপেক্ষা করছিলেন অসংখ্য নারী, পুরুষ, সাধারণ মানুষ। জেলার সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান সরকারের উন্নয়ন দেখে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আপনারা অনেক কিছু শুনতে পাবেন। প্রধানমন্ত্রী বলেন, পাতলি খাল পুনর্খননের ফলে সরাসরি উপকৃত হবে 40,000 কৃষক। এভাবেই আগামী 5 বছর সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করে কৃষিতে নতুন বিপ্লব আনতে চায় তার সরকার। 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই সরাসরি যারা কৃষক তারা সেই সুবিধা পাবে একটি উপজেলাতে, এই সদর থানাতেই। তাহলে চিন্তা করুন, আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। তার সরকারের দেয়া প্রথম প্রস্তাবিত বাজেটে 60টি নিত্য পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করায় জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প প্রসারে প্রস্তাবিত বাজেটে নানা বরাদ্দ রাখা হয়েছে। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। দেশকে অস্থিতিশীল করতেই শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধী দল প্রস্তাবিত বাজেটের সমালোচনা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে
মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। বক্তব্যের ইতি টানতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই তার শেষ ঠিকানা, তাই আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাবেন তিনি। আগামী 1 বছর প্রতিটি উপজেলায় 8 থেকে 10 হাজার কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কক্সবাজার সফরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, তার সরকারের মূল লক্ষ্য বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন। সে লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আবারও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, কক্সবাজার। আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের ডুলহাজরার মালুমঘাট সংরক্ষিত বনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর। এ সময় নিজ নিজ জেলায় সবুজ অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে সাথে নিয়ে ডুলহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন তারেক রহমান। পার্কের মূল ফটকের সামনে একটি নাকলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক আর না থাকুক, দেশ ও মানুষের স্বার্থের কথা বলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই সফরে পেকুয়া পৌরসভারও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এদিকে পেকুয়ায় জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে সাথে নিয়ে ওয়াসিমের পরিবারকে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেন তিনি। কবর জিয়ারতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, বিএনপি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকুক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বের বাইরে থাকুক, সকল সময়ে বিএনপির একটাই প্রধান বিষয়, দেশ এবং দেশের মানুষের স্বার্থ। দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি, বর্তমানে আমরা কাজ করব, ভবিষ্যতে দেশের মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের একমাত্র লক্ষ্য, এটি আমাদের একমাত্র। প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলেছিলেন, তবে এখন দুর্নীতিকে বাহবা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 70% মানুষের রায়কে অগ্রাহ্য করলে জনগণ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে এখনো দুর্নীতি, লুটপাট, ব্যাংক দখল বন্ধ হয়নি। প্রস্তাবিত বাজেট জনগণের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে না বলেও জানান নাহিদ ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী, চাঁদাবাজকে আপনি সামাল দিন। আপনি কথা দিয়েছিলেন আপনি ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই, বলে যাচ্ছি, বলেই যাব।
তরুণদের হাতে নেতৃত্ব দায়িত্ব অর্পণের মাধ্যমে সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে যুব দলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুব কর্মসংস্থান নিশ্চিত এবং সীমান্তে মাদকের অবাধ প্রবাহ বন্ধ করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটি রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম গন্তব্য হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা জ্বালানি সংকট। এতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা সহজ করতে এনবিআর ও কর নীতি ঢেলে সাজাবে সরকার। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনের বিষয় বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই সংস্কারের মাধ্যমে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় বাংলাদেশ। Challenges also bring opportunities. It is two sides of the same coin. Political transitions can bring questions, but they also bring the clarity of purpose needed for genuine transformation. Our government possesses the political will, the strategic vision, and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সবার জন্য ব্যবসার সমান সুযোগ সৃষ্টি করা হবে। A Bangladesh that is competitive, stable, ethical, and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. সম্মেলনের অন্য আরেকটি সেশনে ব্যবসা সহজীকরণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও করনীতি ঢেলে সাজানোর কথা জানান অর্থমন্ত্রী। NBR policy making body is very, very important. The policy made by the NBR tax policy has a great ramification in the economy. Hence, you've got to have an expert group who will formulate the NBR revenue policy. So this is where we have been going wrong for quite some time. Because the body that prepares the policy for taxation system must truly understand what their policy means, what is the ramification of the policy. এতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। Creating tourism zones and foreign investment, significant foreign investment interest is there. ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সমাধান আসেনি বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 2 দিন ধরে কুষ্টিয়ার বিলগাতোয়া সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন নারী, পুরুষ ও শিশু সহ 12 জন। এদিকে বিএসএফ এর পুশ ইনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। এসব বিষয়ে দিল্লি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দেয়নি, তবে প্রতিদিনই সীমান্তে পুশিন চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। বিজিবির শক্ত অবস্থানের কারণে বেশিরভাগ পুশিন ব্যর্থ হচ্ছে, তবে ঠেলে পাঠানো এসব মানুষদের অনেককে সীমান্তে শূন্য রেখায় অবস্থান নিতে দেখা যাচ্ছে।
বিজিবি জানিয়েছে, বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 শিশুসহ মোট 15 জনকে সীমান্ত দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর চেষ্টা করে। বিজিবি দ্রুত ও কঠোর অবস্থান নিয়ে তাৎক্ষণিক পুশিং চেষ্টা ব্যর্থ করে দেয়। পরে বিএসএফ তাদের আবারও ভারতে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে 2 দিন ধরে নারী, পুরুষ ও শিশুসহ 12 জন এখনও সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং একসেপ্ট করব না। একটাই বার্তা, একসেপ্ট করব না মানে করব না। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে চুয়াডাঙ্গার জীবননগর ও কার্পাসডাঙ্গায় সমাবেশ করে জামাত ইসলামী। মিজান শাহজাহান, এটিএন বাংলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও মগবাজারের আদ্দিন হাসপাতালে আসছেন রোগী ও তাদের স্বজনরা। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন রোগীদের ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। ভর্তি রোগীদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আজই ইমেইলের মাধ্যমে আপিল করার কথা জানিয়েছেন আইনজীবী শিশির মনির। এদিকে আদ্দিন হাসপাতালে আসা রোগীদের ঢাকা মেডিকেল সহ সরকারি 6 হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য দফতর। তহিদুর রহমান তহির প্রতিবেদন। কেউ ঝিনাইদহ, কেউ বা ময়মনসিংহ থেকে মগবাজারের আদ্দিন হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। তবে হাসপাতালের প্রবেশ মুখে সরকারি নির্দেশনা শুনে ফিরে যাচ্ছেন নতুন রোগী ও তাদের স্বজনরা। আসছি ঝিনাইদহ থেকে ডক্টর দেখানোর জন্য, নাসরিন ম্যাডামের ভিডিও দেখে আইসা তো বিপদে পড়ে গেছি আমি। সকাল 8টা বাজে এসে অনেকক্ষণ ওয়েট করতেছি। আমার আরো কয়েকদিন আগে থেকে এটা ডেট দেওয়া ছিল। এখন এর মধ্যে যে একেবারে ভর্তি নিবে না বা করবে না এটা তো আমার জানা ছিল না। আমি তো অন্য কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট রাখি নাই। আর অন্য কোথাও এখন অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যে বাড়তি টাকার প্রয়োজন, আর দিনে তো চিকিৎসা খরচ কম। সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা। তারা বলছেন, দ্রুত হাসপাতালের কার্যক্রম চালানোর অনুমতি না দিলে ভোগান্তি আরো বাড়বে। বলছে আমাদের এখানে সব বন্ধ আছে, আমরা দেখতে পারবো না, আপনারা দয়া করে অন্য জায়গায় যান। কোথায় যাব আমরা চাচ্ছি যে এই হসপিটালটা যেমনে ছিল ভালোভাবে স্বাভাবিকভাবে ওইভাবে চলুক। সরকার যদি জনগণের ভালো চায়, নিরীহ মানুষের ভালো চায়, গরিব মানুষের ভালো চায়, তাহলে হসপিটালের দরকার। রোগীদের চিকিৎসার বিষয়টি মাথায় রেখে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আজই ইমেইলের মাধ্যমে আপিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। নিজের ফেসবুক অ্যাকাউন্টে গতরাতে এক পোস্টে একথা জানান তিনি। এদিকে আদ্দিন হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের ঢাকা মেডিকেল সহ সরকারি 6 হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব হাসপাতালগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। পিতামাতার ভরণ পোষণ আইন সংশোধন করে এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিশেষ কোর্ট গঠন করে বৃদ্ধ পিতামাতার অভিযোগের রায় দ্রুত কার্যকর করতে হবে। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে বৃদ্ধাশ্রমগুলো আধুনিকায়ন করে আরও সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রতিষ্ঠিত 3 ছেলের মা 75 বছর বয়সী নূরজাহান বেগমের পচা গলা মরদেহ মিরপুরের বাসা থেকে উদ্ধারের পর বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ আইনটি আবারও আলোচনায় আসে। সাম্প্রতিক এ ঘটনাকে কেন্দ্র করে পিতামাতার ভরণ পোষণ আইন নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ভরণ পোষণ আইন দ্বারা সন্তানের উপর পিতামাতার অধিকার আদায় করা সম্ভব। যখন ন্যায়বোধের শৃঙ্খলা কোনো কাজে আসে না, তখনই প্রয়োজন হয় আইনের। এতে সরকারি দল হিসেবে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সম্পত্তির লোভ এবং অতি স্বাবলম্বী হয়ে পিতামাতার প্রতি অবহেলায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এই অপরাধ প্রবণতা দূর করার জন্য ডেফিনেটলি আইনের প্রয়োজন আছে, কারণ অপরাধীর
ভিকটিমের সাপোর্ট দেওয়ার জন্য আইনের প্রয়োজন এবং অপরাধীকে সাজা দেওয়ার জন্য আইনের প্রয়োজন। পিতামাতার অধিকার রক্ষায় বিদ্যমান আইন সংশোধন করে এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই আইনের কার্যকারিতার জন্য স্পেসিফিক নির্দিষ্ট দিনের মধ্যে বিচার শেষ করতে হবে, দ্রুত পুলিশ রিপোর্ট দিতে হবে এবং মামলা দ্রুত শেষ করতে হবে। আর মামলা দ্রুত শেষ করতে হলেই স্পেশাল কোর্ট দরকার। এ সময় বৃদ্ধাশ্রমের জন্য প্রস্তাবিত বাজেটের বরাদ্দ অপ্রতুল বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশে যে 7-8টি বৃদ্ধাশ্রম রয়েছে, এগুলোর অবস্থা দেখলে আপনার চোখের পানি চলে আসবে। সেখানে ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো বিছানাপত্রের ব্যবস্থা নাই, ভালো ফ্যান নাই, ইলেকট্রিসিটি থাকে না, এবং সেখানকার মধ্যে সরকারের যে বাজেট বরাদ্দ, সে বাজেট বরাদ্দ একেবারে অপ্রতুল। বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান যে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো রয়েছে, সেই বৃদ্ধাশ্রমগুলোকে আধুনিকায়ন করা, সামাজিক সুরক্ষা খাতে আরো বাজেট বরাদ্দ করে, তাহলে তার জন্য এটি সদগায় জারি হবে। এছাড়া বৃদ্ধ পিতামাতার আইনি সুরক্ষা নিশ্চিত করা সহ 10 দফা প্রস্তাবনা দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা অসচ্ছল বৃদ্ধ পিতামাতার জন্য বিনামূল্যে আইনি সহায়তা, পরামর্শ সেবা সম্প্রসারণের কথা বলছি, সচেতনতা বৃদ্ধি সহ পিতামাতার ভরণ পোষণ আইনের ব্যাপক প্রচার প্রচারণার কথা বলছি, এবং প্রবীণদের জন্য স্বল্প মূল্যে বিনা চিকিৎসা এবং বিশেষায়িত হাসপাতাল করবার জন্য আমরা দাবি করছি। ছায়া সংসদে বিজয়ী হয় সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেট পাশ হলে অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব আহরণ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি খাতের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ ICAB। রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বক্তারা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, যখন বিশ্ব অর্থনীতি নানা ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে, তখন 3,16,75,000 কোটি টাকার উন্নয়ন বাজেট বাস্তবায়নের একটি বড় চ্যালেঞ্জ নিয়েছে সরকার। তবে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন হবে বলেও মনে করেন তারা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট NKM মবিন ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান। চলতি বিশ্বকাপে প্রথম বড় ম্যাচে মুখোমুখি হবে হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিল এবং মরক্কো। সি গ্রুপের হাই ভোল্টেজ এই ম্যাচটি নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর 4টায়। আরো জানাচ্ছেন পরাগ আরমান। 24 বছর ধরে শিরোপা বঞ্চিত মহাপরাক্রমশালী দল ব্রাজিল 2002 সালে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিবারই তারা শিরোপা জয়ে দল সাজায়, আর প্রতিবারই মুখ ঢাকে ব্যর্থতায়। এবার আর খালি হাতে ফিরতে রাজি নয় সেলেসাওরা। তাই ইটালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির অধীনে হেক্সার মিশনে তারা। তবে মরক্কোর বিপক্ষে প্রথম পরীক্ষায় নামার আগে ইনজুরির কারণে তারকা ফরোয়ার্ড নেইমারের খেলতে না পারা সেলেসাওদের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং তরুণ এন্ড্রিক যে কোনো দলের জন্য বড় হুমকি। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের রোমাঞ্চে ভরা অভিযান শুরু করতে দলকে 4-2-4 ফরমেশনে খেলাতে পারেন আনচেলোত্তি। গতি, ফর্ম আর নিজেদের মধ্যে বোঝাপড়ায় ব্রাজিলের চেয়ে এগিয়ে নেই আর কোনো দল। এদিকে ইনজুরির কারণে তারকা ডিফেন্ডার নায়েফ আগের এবং ফরওয়ার্ড আবদে এজাজুলিকে হারিয়ে হাই ভোল্টেজ এই ম্যাচের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। এত কিছুর পরও অ্যাটলাস লায়নদের মূল ভরসা রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ, আশরাফ হাকিমি এবং গোলকিপার ইয়াসিন বোনো। তাদের জমাট রক্ষণ ও কাউন্টার অ্যাটাকিং কৌশল ব্রাজিলের রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বিশ্বসেরা আক্রমণভাগ থাকলেও তুলনায় ব্রাজিলের রক্ষণভাগ কিছুটা দুর্বল। সেই দুর্বলতার ফায়দা তুলতে নিশ্চয়ই বিশ্বকাপের ডার্ক হর্স মরক্কোর ব্রাহিম দিয়াজ এবং হাকিমিরা সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবেন। চলতি বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে কার্লো আনচেলোত্তির যোগ্যবর্ণিত সার্থক হলেই কেবল আফ্রিকান পাওয়ার ফুটবল প্রতিনিধি মরক্কোর সঙ্গে লড়াইটা উপভোগ্য হয়ে উঠবে। পরাগ আরমান, এটিএন বাংলা।
ব্রাজিল মরক্কোর হাই ভোল্টেজ খেলাটি শুরুর আগে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রাত 1টায় বি গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গত বিশ্বকাপের স্বাগতিক কাতার। রোববার সকাল 7টায় বোস্টনের সি গ্রুপের অন্য ম্যাচে 52 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতির প্রতিপক্ষ স্কটল্যান্ড। ডি গ্রুপের ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল 10টায়। জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধর ও হেনস্থার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিসিবি। এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়েছেন বিসিবি সভাপতি ও ক্রিকেটাররা। চট্টগ্রাম ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তির হাতে মারধর ও হেনস্থার শিকার হন নাইম। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা শেষে শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে নগরীর লালখান বাজার এলাকায় তাকে বহনকারী সিএনজি থামিয়ে পরিচয় যাচাইয়ের নামে জোরপূর্বক হেনস্থা করে পুলিশ। সংবাদ সম্মেলনে নাইম হাসান জানান, জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পাশাপাশি পরিচয়পত্র দেখানো হলেও তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়। পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বাংলাদেশ টেস্ট দলের স্পিনার নাইম হাসান। প্রাথমিক তদন্তে একজন এসআই ও একজন কনস্টেবলকে ক্লোজ এবং এক সোর্সকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এবার অর্থ সংবাদ। জমকালো আয়োজনে রাজধানীতে শেষ হলো রুচি বিউটিগ্রাম সিজন 7। তারুণ্যের চোখে বাংলাদেশকে নতুন করে তুলে ধরতে এই আয়োজনে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং ট্রাভেল স্টোরি 3 ক্যাটাগরিতে সেরা প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হয়। প্রদর্শনীর শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, রুচি বিউটিগ্রামের মতো একটি আয়োজন দেশের তরুণ প্রজন্মকে ভ্রমণ ও সৃজনশীল কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করছে। ছবি, ভিডিও, গল্পের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার এই উদ্যোগ দেশের সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তারা। এবার খেলার খবর। ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আগেই। এবার অজিদের হোয়াইট ওয়াশ করতে মাঠে নামবে টাইগাররা। এই সুযোগটা হাতছাড়া করতে চান না কোচ ফিল সিমন্সের শিষ্যরা। তৃতীয় শেষ ওয়ানডে সামনে রেখে তাই নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে লাল সবুজের দল। স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদীকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখন সুস্থ আছেন, তবে আগামীকাল সকালে আবারও তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সিরিজে হারলেও একটি জয়ের জন্য মরিয়া অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করে হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি অন্তত একটি জয় চায় 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাজেট সমালোচনার নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিরোধী দল, মন্তব্য প্রধানমন্ত্রীর। কক্সবাজারে পাতলি খাল পুনঃখনন ও 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ক্ষমতায় আসার আগে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বললেও এখনো দুর্নীতিকে বাহবা দেয়া হচ্ছে। চট্টগ্রামে বিরোধী দলীয় নেতা। লুটপাট বন্ধ হয়নি, অভিযোগ নাহিদ ইসলামের। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, পররাষ্ট্রমন্ত্রী। ব্যবসা সহজ করতে এনবিআর ও করনীতি ঢেলে সাজাবে সরকার। মগবাজার আদ্দিন হাসপাতালে ভর্তি বন্ধ থাকায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে আহ্বান। এবং হেক্সা জয়ের মিশনে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভোর 4টায় মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।